আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর পড়তে যাচ্ছি। ভেক্টর এমন একটা অধ্যায় যাকে ফিজিক্সের মূল বেস বলা হয়, অর্থাৎ এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো বুঝতে আমাদের সহজ হবে। তাহলে চলো শুরু করি ফিজিক্স ভেক্টর লেকচার 1। তো ভেক্টর শুরু করার আগে প্রথমে যে বিষয়টি আমাদের জানা লাগবে সেটা হচ্ছে রাশি। রাশি মূলত আমাদের ফিজিক্স প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা আছে ভৌত জগৎ ও তার পরিমাপ, সেখানকার একটা আলোচনার মূল অংশ। যদিও সেই অধ্যায়ের মূল অংশ, আমরা এখানে শুধু রাশি কাকে বলে বা রাশি কত প্রকার সেই সংজ্ঞামূলক জিনিসগুলো জানবো। তাহলে চলো শুরু করি। রাশি কি? রাশির ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি। তো রাশির সংজ্ঞা হচ্ছে বস্তু জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয়। অর্থাৎ যদি আমি লিখে দেই বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে কি বললাম ভাইয়া? দেখো, রাশি বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। অর্থাৎ বস্তু জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো তাকে রাশি বলবো। এখন যদি আসি যে রাশি কত প্রকার বা সেগুলার ডেফিনেশনটা কি, তাহলে বলতে পারি যে রাশি মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যদি লিখি তাহলে ভাইয়া দেখো, রাশি একটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি। আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি তাহলে দেখো ভাইয়া, রাশি মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আসো যে স্কেলার রাশি কাকে বলবো আমরা? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাকে আমরা বলবো স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কি? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটার প্রয়োজন হবে। তাহলে দেখো ভাই, স্কেলার রাশি কাকে বলে? শুধুমাত্র মানের প্রয়োজন হবে। আর ভেক্টর রাশি কি? মান এবং দিক দুইটারও প্রয়োজন হবে। এবং আরেকটা সত্য মেনে চলবে ভেক্টর রাশি কি, যে ভেক্টর যোগের যে রুলসটা আছে সেই ভেক্টর যোগের রুলসটা মেনে চলে। তাহলে যদি আমরা লিখি স্কেলার রাশি শুধু মানের প্রয়োজন, স্কেলার রাশি হওয়ার জন্য কি লাগবে? শুধুমাত্র মানের প্রয়োজন। এখন আসে ভেক্টর রাশি। মানের প্রয়োজন। 2 নাম্বার দিক প্রয়োজন। আরেকটা যদি লিখি তাহলে সেটা হবে কি? ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। তাহলে দেখো ভাইয়া, ডেফিনিশন গুলো আরেকবার যদি দেখি, রাশি একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলবো? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন হবে তাকে আমরা স্কেলার রাশি বলবো। এবং ভেক্টর রাশি কাকে বলবো? যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন এবং ভেক্টর যোগের নিয়ম মেনে চলবে তাকে বলবো আমরা ভেক্টর রাশি। এবং ভেক্টর যোগের নিয়ম কি সেটা পরবর্তী লেকচার গুলো যখন আসবে তখন সেখানে আমি বুঝাই দেবো যে ভেক্টর যোগ কি, ভেক্টর যে যোগ আছে, ভেক্টর যে বিয়োগ আছে সেই নিয়মগুলো তখন বলে দেবো। এখন এটাতে অনেক সময় ক নম্বরে আসে যে রাশি কাকে বলে, স্কেলার রাশি বা ভেক্টর রাশি। এখন আমাদের জানা লাগবে যে স্কেলার রাশির উদাহরণ কোনগুলো এবং ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো। এবং উদাহরণগুলো আমাদের সবসময় মনে রাখা লাগবে, কারণ এমসিকিউর ক্ষেত্রে উদাহরণগুলো আমাদের ইম্পর্টেন্ট। কিসের ক্ষেত্রে? এমসিকিউর ক্ষেত্রে উদাহরণগুলো আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো এবং স্কেলার রাশির উদাহরণ কোনগুলো এবং ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো সেগুলো এখন আমরা জানবো।
যদি আমরা একটা ছন্দ মনে করি তাহলে আমরা স্কেলার রাশির উদাহরণগুলো জানতে পারবো। তাহলে দেখো, ভদ্রতা দে সকাশ, দুঃখ তপ চার্জ। তাহলে ছন্দটা কি ভাইয়া? ভদ্রতা দে সকাশ দুঃখ তপচার্জ। এখন আসো প্রত্যেকটা শব্দ থেকে কি কি পাই আমরা। যেমন ভর, ভ থেকে পাই আমরা ভর, এই দ থেকে পাই আমরা দ্রুতি, ত থেকে পাই আমরা তাপমাত্রা, তো দ থেকে আছে দৈর্ঘ্য, তারপর দুর্দেশ থেকে সময়, ক থেকে কাজ, তারপরে তালবেশ্য থেকে শক্তি। এরপরে যদি আসি দুঃখ হবে, তাহলে দু থেকে আসতেছে দূরত্ব, তারপরে ক্ষীয় থেকে আসতেছে ক্ষমতা, আর একটা আসতেছে ভাই দেখো ব থেকে বিভব, এবং শেষে আসতেছে তপ চার্জ, ত থেকে তড়িৎ প্রবাহ, প থেকে পীড়ন, চ থেকে চাপ, আর একটা যেটা আসতেছে বর্গীয় জ, এটা থেকে আসতেছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে দেখো ভাইয়া স্কেলার রাশি কোনগুলো? ভদ্রতা দে সকাশ দুঃখ তপচার্জ। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি ভ থেকে ভর, ড থেকে দ্রুতি, ত থেকে তাপমাত্রা, দে থেকে দৈর্ঘ্য, স থেকে সময়, কা থেকে কাজ, তালবেশ্য থেকে শক্তি, দু থেকে দূরত্ব, ক্ষীয় থেকে ক্ষমতা, ব থেকে বিভব, ত থেকে তড়িৎ প্রবাহ, প থেকে পীড়ন, চ থেকে চাপ, এবং বর্গীয় থেকে জড়তার ভ্রামক। তাহলে আমরা যদি এখন বলি যে স্কেলার রাশির উদাহরণগুলো মনে রাখার ট্রিক্সটাকে, সেটা হচ্ছে ভদ্রতা দে সকাশ দুঃখ তপচার্জ। তাহলে আমরা এখন ভাইয়া মনে রাখতে পারবো। এখন আমরা স্কেলার রাশির যে উদাহরণগুলো আছে সেগুলো মনে রাখলাম। এখন আমাদের মনে রাখা লাগবে যে ভেক্টর রাশি কোনগুলো। তাহলে ভেক্টর রাশি আরেকটা ছন্দ আছে, এখন যদি আমরা সেই ছন্দ যাই তাহলে আমরা ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে সেগুলো মনে রাখতে পারবো। সেই থেকে ভাই আরেকটা তোমরা মনে রাখতে পারো যে সকল প্রকার কাজ বা শক্তি হচ্ছে স্কেলার রাশি। কি বললাম? সকল প্রকার কাজ বা শক্তি হচ্ছে কি স্কেলার রাশি। যদি লিখে দেই ভাইয়া দেখো, সকল প্রকার কাজ বা শক্তি হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির যে উদাহরণগুলো আছে সেগুলো তো মনে রাখা লাগবে। সেই সাথে একটা জিনিস ট্রিক্স মনে রাখবা যে সকল প্রকার কাজ বা শক্তি হচ্ছে কি স্কেলার রাশি। এটা অনেক ক্ষেত্রে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে হেল্প করবে। এখন আমরা পরবর্তী যদি যাই যে ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে, তাহলে আমরা ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে সেগুলো জানবো। তাহলে আসলে আবার আমরা ভেক্টর রাশির উদাহরণগুলো জানি। এগুলো যেটা আছে তোমরা সবাই খাতায় নোট করে নেবা। তো এটা আমি এখন পরিষ্কার করি। তাহলে দেখো ভাইয়া ভেক্টর রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ। তাহলে এখন আমরা কি জানবো? ভেক্টর রাশির উদাহরণ। তাহলে ভেক্টর রাশি স্কেলার রাশির ক্ষেত্রে যেমন আমরা একটা ট্রিক্স জানলাম, তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমরা একটা ট্রিক্স জানি তাহলে উদাহরণগুলো মনে রাখতে আমাদের সহজ হবে। তাহলে দেখো ভাইয়া যে ভেক্টর রাশির উদাহরণের ট্রিক্সটা হচ্ছে কি ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম, ভাসে টুনির তিতা
প্রেমে। তাহলে ছন্দটা কি বললাম ভাইয়া? ভবে সব প্রিয়তম, ভাসে টুনির তিতা প্রেমে। এখন আসো যে ভ থেকে কি আসতেছে? ভ থেকে আসতেছে ভাইয়া ভর বেগ। ভ থেকে আসতেছে বেগ। এবার আসি দুন্তেশ্ব। দুন্তাস্থ থেকে আসতেছে ভাইয়া স্মরণ। ব থেকে আসতেছে বল। প থেকে আসতেছে প্রাবল্য। ও থেকে অজন। স্পেলিংটা যেখানে এরকম হয়ে যায়। ও থেকে আসতেছে অজন। ত থেকে তরণ। ম থেকে মন্দন। ভাসে থেকে ভ থেকে আসতেছে ভাইয়া ভ্রামক। এখানে একটা জিনিস কনফিউজ লাগে সবসময় যে ভ্রামক, ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি। শুধুমাত্র যে জড়তার ভ্রামক আছে, জড়তার ভ্রামক আছে, সেই জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। জড়তার ভ্রামক বাদ দিয়ে যত সব ভ্রামক আছে প্রত্যেকটা হচ্ছে ভেক্টর রাশি। যদি আমি এখানে লিখে দিই অ্যাকসেপ্ট জড়তার ভ্রামক, অর্থাৎ জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি, আর জড়তার ভ্রামক বাদ দিয়ে যত ভ্রামক আছে প্রত্যেকটা হচ্ছে ভাইয়া ভেক্টর রাশি। এবার টুয়ে আসি। ট থেকে ট্রক। তিতা তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা। প্রেমে। প্রেমে থেকে যদি বলি ম থেকে মহাকর্ষীয়, প থেকে প্রাবল্য, অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে দেখো ভাইয়া ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে সেটা হচ্ছে ভবে সব প্রিয়তম, ভাসে টুনের ত্রিতা প্রেমে। অর্থাৎ ভ থেকে ভরবেগ, বে থেকে বেগ, স থেকে স্মরণ, ব থেকে বল, প্রিয় থেকে প্রাবল্য, ও থেকে অজন, ত থেকে ত্বরণ, ম থেকে মন্দন। ভ থেকে ভ্রামক। যত সব ভ্রামক আছে প্রত্যেকটা হচ্ছে ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। ট থেকে আসি ট্রক। ত থেকে তড়িৎ তীব্রতা। প্রেমে ম থেকে মহাকর্ষীয়, পদে প্রাবল্য, অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে ভাইয়া বুঝা গেছে ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে সেটা একটা ট্রিক্স এর মাধ্যমে প্রত্যেকটা মনে রাখতে পারি, আর একটা স্কেলার রাশির যে উদাহরণগুলো আমরা পড়লাম সেটাও আমরা ট্রিক্স এর মাধ্যমে বুঝতে পারি। এখানে আরেকটা জিনিস আছে সেটা যদি আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে সকল বল, অর্থাৎ সকল বল এবং ত্বরণ, সকল বল এবং যে ত্বরণ প্রত্যেকটা হচ্ছে ভেক্টর রাশি। সকল বল ও ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে শেষে আমরা মনে রাখবো সকল বল এবং ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, এবং সেই সাথে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে প্রত্যেকটা উদাহরণ আমরা মনে রাখবো, কারণ এগুলা আমাদের প্রত্যেকটা, সেটা বোর্ড পরীক্ষা হোক বা অ্যাডমিশন হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের এমসিকিউ ক্ষেত্রে এই উদাহরণগুলো আসে। এখন রাশি, তারপরে রাশি প্রভাবেদ, তাদের সংজ্ঞা এবং তাদের যে উদাহরণগুলো আছে সেগুলো দিলাম। এবং পরবর্তী সময় আমরা জানবো ভেক্টর প্রকাশক বা ভেক্টর নির্দেশক, অর্থাৎ ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে, অর্থাৎ ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সে সম্পর্কে জানবো। তাহলে আসো ভাইয়া। তো এখন আসো ভাইয়া আমরা ভেক্টর সম্পর্কে জানবো, যে ভেক্টর নির্দেশনা বা প্রকাশ, অর্থাৎ একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, একটা ভেক্টর রাশির মান আমরা কিভাবে বের করতে পারি এবং ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় সে সম্পর্কে জানবো। মনে করি এটা একটা আদি বিন্দু, যে শেষ বিন্দু। এটা যে আদি বিন্দু, এটার নাম আছে, এটা হলো আদি। এটাকে আমরা আদি বিন্দু বলতে পারি অথবা প্রারম্ভিক বিন্দুও বলতে পারি।
আদি বিন্দু বা প্রারম্ভিক বিন্দু, আরো নাম আছে সূচনা বিন্দু, এবং এর ইংরেজি নামটা যদি আমরা জানে রাখি সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট। তাহলে কি বললাম ভাইয়া, প্রথম যে ভেক্টরের প্রথম বিন্দুটা হবে সেটা নাম হচ্ছে আদি বিন্দু বলতে পারি, প্রারম্ভিক বিন্দু বলতে পারি, সূচনা বিন্দু বলতে পারি, অথবা এর ইংরেজি যে নামটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এবং শেষ যে বিন্দুটা আছে এটার নাম বলতে পারি আমরা শেষ বিন্দু, শেষ বিন্দু বা প্রান্তিক বিন্দু। এর ইংরেজি নামটা যদি জানি তাহলে সেটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাহলে দেখো ভাই, একটা ভেক্টর রাশিকে যখন আমরা প্রকাশ করব সেটা মূলত আদি বিন্দু থেকে শুরু হবে এবং শেষ বিন্দুর দিকে যাবে। তাহলে আদি বিন্দুটার নাম আমরা বলতে পারি আদি বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বা সূচনা বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। এবং শেষ যে বিন্দুটা আছে সেটার নাম আমরা বলতে পারি শেষ বিন্দু বা প্রান্তিক বিন্দু, এবং এর ইংরেজি যে নামটা আসছে সেটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এখন আসো ভাইয়া, যে ভেক্টরটা কেমনে যায়, অর্থাৎ একটা ভেক্টর রাশি যখন শুরু হবে তখন সেটা তার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে ধাবিত হবে, অর্থাৎ ভেক্টর রাশিটা তার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যাবে। তাহলে কি বললাম ভাইয়া, ভেক্টর যখন রাশিটা শুরু হবে সেটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যাবে। এবং এই ভেক্টরটাকে যদি আমরা এর দ্বারা প্রকাশ করি, দেখো ভাইয়া, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমরা এর দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এটা যদি আমরা বলতে পারি এই ভেক্টর, এই পুরো রাশিটাকে বলতে পারি আমরা এই ভেক্টর। তাহলে আমরা বলি যে ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে আমরা মূলত 4 ভাগে প্রকাশ করতে পারি। ভেক্টর রাশিকে মূলত আমরা 4 ভাগে প্রকাশ করতে পারি। ভেক্টর রাশিকে 4 ভাগে প্রকাশ করা যায়। একটা হলো উপরে যে এই ভেক্টরটা আছে এটাকে আমরা পুরো ভেক্টরটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করছি না, সেটা হলো এই ভেক্টর, অর্থাৎ এর উপর একটা তীর চিহ্নের মাধ্যমে ভেক্টরটাকে প্রকাশ করতে পারি এই ভেক্টর। অথবা যদি আমরা এই ভেক্টরটাকে তীর চিহ্ন না দিই তাহলে এর উপরে একটা বার দিব, তাহলে সেটা হয়ে যাবে একটা ভেক্টর। অথবা এর উপরে না দিয়ে যদি নিচে আমরা দিই তাহলে সেটা হবে একটা ভেক্টর রাশি। অথবা এই যে অক্ষরটা আছে এই অক্ষরটাকে যদি আমরা বোল্ড আকারে লিখি, অর্থাৎ মোটা করে লিখি, এই যে অক্ষরটা আছে এটাকে যদি আমরা মোটা করে লিখি তাহলে সেটা হবে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এটা আছে এর উপরে যদি তীর চিহ্ন দিই তাহলে সেটা হবে এই ভেক্টর, অথবা এর উপরে যদি একটা বার চিহ্ন দিই সেটা হবে ভেক্টর রাশি, অথবা উপরে না দিয়ে যদি নিচে দিই সেটা হবে ভেক্টর রাশি। এবং অবশেষে কি বলতে পারি, এ যে আছে একে যদি আমরা বোল্ড করে লিখি অর্থাৎ মোটা করে লিখি সেটা হবে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন আসো ভেক্টর রাশির যে মানটা আছে সেই মানটাকে আমরা কিভাবে প্রকাশ করব। মান প্রকাশ, মান প্রকাশ। এখন ভাই মান যে প্রকাশ আছে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো 2 ভাগে ভাগ প্রকাশ করা যায়। 2 ভাগে প্রকাশ করা যায়। তাহলে যখন আমি লিখবো একটা হলো এই ভেক্টর, আমি ভেক্টরটা লিখলাম এবং এটা শুধু বোঝালো ভেক্টরটা, কিন্তু একে আমি প্রকাশ করতে কার সাহায্যে, মানের সাহায্যে। তাহলে মানের সাহায্যে কিভাবে প্রকাশ করব, এই ভেক্টরের উপরে 2 পাশে যখন আমি পরম মান চিহ্ন দেব তখন এটা বোঝাবে ভেক্টরের মান প্রকাশ। বোঝা গেছে? যখন আমি ভেক্টরটা লিখবো তখন তো ভেক্টর শুধু বুঝাইলো যে ভেক্টর এটা, কিন্তু এর মানটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এর মানটাকে প্রকাশ করার জন্য ভেক্টরটার 2 পাশে আমরা পরম মান দিয়ে দেবো, তাহলে আমরা সেটাকে ভেক্টরের মান প্রকাশ হিসেবে পাবো। অথবা আরেকটা লিখতে পারি, সেটা হলো তীর চিহ্ন এবং যে পরম মানটা আছে দুটি আমরা তুলে দিয়ে শুধুমাত্র সংখ্যাটা লিখে দেবো, এভাবে প্রকাশ করা যায়। তাহলে কি বললাম ভাই, মান প্রকাশ 2 ভাগে আমরা এই ভেক্টর রাশির মানটাকে প্রকাশ করতে পারি। একটা হলো ভেক্টর রাশিটাকে লিখে আমরা পরম মান চিহ্ন দেবো, তাহলে সেটা মান প্রকাশ হয়ে যাবে। অথবা যে তীর চিহ্নটা আছে সেই তীর চিহ্নটা তুলে দিয়ে শুধুমাত্র আমরা অক্ষরটা লিখবো, অক্ষরটা লিখলেও সেটা মান প্রকাশ বোঝাবে। তাহলে আমরা ভেক্টর নির্দেশনা বা প্রকাশ কিভাবে হয় সেটা বুঝলাম, এবং ভেক্টরের দিকটা হবে কি। যদি আমি লিখে দিই, এটা পরিষ্কার করলাম,
ভেক্টরের দিক হবে আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে। কি বললাম ভাইয়া, যে ভেক্টরের দিকটা কোন দিক প্রকাশ করবো আমরা, ভেক্টরের দিকটা হবে আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকে। অর্থাৎ এটা যদি এই ভেক্টরটাকে আমরা এর সাথে প্রকাশ করছি না, তাহলে এই যে ভেক্টরটা আছে এটার দিক আমরা কোন দিকে হবে, আদি বিন্দু 0 আছে, এই 0 বিন্দু থেকে পি বিন্দুর দিকে হবে। অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে হবে ভেক্টরের দিকটা। কি বললাম ভাইয়া, ভেক্টরের দিক হবে আদি বিন্দু হতে শেষ বিন্দুর দিকটা হবে ভেক্টরের দিক। এই পর্যন্ত হলো ভেক্টরের নির্দেশনা এবং প্রকাশক। এর পরবর্তী সময়ে আমরা যদি আরেকটু আলোচনা করতে যাই, তাহলে ভেক্টরের কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে বা বেসিক আছে, সেগুলো আমরা জানবো। তো আসলে ভাইয়া, এখন আমরা কতগুলো বিশেষ ভেক্টর অর্থাৎ ভেক্টরের কিছু সংজ্ঞা আছে, সেগুলো আমাদের জানা লাগবে, কারণ এই সংজ্ঞাগুলো আমাদের অনেক ক্ষেত্রে ক নাম্বার প্রশ্ন দিয়ে দেয়। তাহলে দেখো ভাইয়া, কতিপয় বিশেষ ভেক্টরের মধ্যে প্রথম যে আমরা ভেক্টরটা জানবো সেটা হচ্ছে সমান ভেক্টর। 1 নাম্বার সমান ভেক্টর, ই ইকুয়াল ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টর সম্পর্কে আমরা জানবো। এখন সমান ভেক্টর কাকে বলবো আমরা, যদি সংজ্ঞাটা বলি, দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি সমান হয় তাহলে তাকে আমরা সমান ভেক্টর বলবো। কি বললাম ভাইয়া, দুটি সমজাতীয় ভেক্টরের, অর্থাৎ ভেক্টর দুটি একই জাতীয় হওয়ার লাগবে, দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি এক হয় তাহলে তাকে আমরা বলবো সমান ভেক্টর। একটু আগে আমরা যখন ভেক্টর সংজ্ঞাটা বলি তখন আমরা বলছি না যে ভেক্টর রাশিকে যখন আমরা প্রকাশ করব বা ভেক্টর রাশির সংজ্ঞায় আমরা বলছি যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে যে ভেক্টর অর্থাৎ দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি সমান হয় তাহলে আমরা তাকে বলবো সমান ভেক্টর। যদি এই একটা ভেক্টর হয় এবং এই দিক এদিকে হয়, এই একটা ভেক্টর, আর একটা ভেক্টর যদি নিই ভাই আমরা বি ভেক্টর এবং দিক এদিকে, তাহলে এই একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর এবং দুইটা ভেক্টরের দিক একই দিকে, এবং আমরা যদি প্রকাশ করতে পারি এই ভেক্টরের মানটা হচ্ছে 5 একক এবং বি ভেক্টরের মানটা হচ্ছে 5 একক। তাহলে দেখো ভাই, এই ভেক্টর দুইটা মান সমান, এই ভেক্টরের মানও 5 একক, বি ভেক্টর আছে, বি ভেক্টরের মান হচ্ছে 5 একক এবং তাদের দিক কি, তাদের দিক হচ্ছে একই দিকে। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি বলতে পারি, সমান ভেক্টর। দেখো ভাইয়া, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে সমান ভেক্টর কাকে বলবো, দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক, দেখো মান 5 একক এবং দিক যদি একই দিকে হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলবো সমান ভেক্টর। এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, অর্থাৎ মান ও দিক সমান হবে, সমান ভেক্টরের মান এবং দিক সমান হবে। এরপরে আরেকটা ভেক্টর নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে সদিশ ভেক্টর। সদিশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। लाइट और पैरेलल ভেক্টর। তাহলে কি বলবো এবার, সদিশ ভেক্টর অথবা সমান্তরাল ভেক্টর, এই ইংরেজি লাইট আর প্যারালাল ভেক্টর। এখন এটা যদি আমরা ডেফিনিশনটা জানি তাহলে হচ্ছে কি, দুটো সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক যদি এক হয় তাহলে তাকে আমরা বলবো সদিশ ভেক্টর। কি বললাম ভাই, দুটো সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক যদি এক হয় তাহলে সেই ভেক্টরটাকে বলবো আমরা সদিশ ভেক্টর। অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয় এবং এই ভেক্টরটা যদি এভাবে প্রকাশ করি আমরা, আবার বি একটা ভেক্টর হলো এবং বি ভেক্টরটাকে যদি আমরা ছোট ভাবে দিই তাহলে দেখো ভাই, এই একটা ভেক্টর বি একটা ভেক্টর এবং এই ভেক্টরের মান যদি আমরা দিই
5 একক এবং বি আরেকটা ভেক্টর, সেই ভেক্টরের মানটা যদি আমরা দিই 3 একক, তাহলে দেখো তো ভাইয়া দুইটা ভেক্টর, এ ভেক্টরের মান 5 একক এবং বি ভেক্টরের মান 3 একক, তাহলে দুটো ভেক্টরের মান ভিন্ন হলো, কিন্তু দেখো দিকটা একই দিকে হলো। তাহলে মান ভিন্ন কিন্তু দিক যদি একই দিকে হয় তাহলে সেই ভেক্টরটাকে বলবো আমরা সদিশ ভেক্টর। অর্থাৎ মান ভিন্ন ও দিক একই হবে। তাহলে দেখো সদিশ ভেক্টর কাকে বলবো আমরা, দুটো সমজাতীয় ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক যদি একই হয় তাহলে সেই ভেক্টরটাকে বলবো আমরা সদিশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আলোচনা করা যায়, সমান ভেক্টর এবং সদিশ ভেক্টরের মধ্যে অনেক সময় একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে। সেটা কি ভাইয়া? সেটা হলো সকল সমান ভেক্টরকে আমরা সদিশ ভেক্টর বলতে পারবো, কিন্তু সকল সদিশ ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো না। কেন? তাহলে দেখো যে সমান যে ভেক্টরটা আছে, প্রথমে যে সংজ্ঞাটাতে বলছি সেই সংজ্ঞাটা হলো কি, যে দুটো সমজাতীয় ভেক্টরের মান যদি একই হয় এবং দিক যদি একই দিকে হয় তখন সেই ভেক্টরটাকে বলবো আমরা সমান ভেক্টর। আর সদিশ ভেক্টর কি, মান ভিন্ন কিন্তু দিক একই দিকে হবে, তখন সেটা হবে সদিশ ভেক্টর। তাহলে এখান থেকে দেখো ভাইয়া মান সমান কিন্তু দিক একই দিকে, এইটার হলো তোমার দিক একই দিকে, তাহলে দিক দুটাকে একই দিকে আছে কিন্তু মান ভিন্ন হওয়া সত্ত্বেও দেখো একই দিকে যখন প্রকাশ পাবে তখন সেটাকে আমরা সমান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিন্তু যদি সদিশ ভেক্টর হয়, সদিশ ভেক্টর হওয়ার ক্ষেত্রে একটা মান আছে, একটা হচ্ছে 5 একক, একটা হচ্ছে 3 একক, কিন্তু এক্ষেত্রে দেখো দুইটাই 5 একক, দুইটা যে 5 একক আছে তাহলে এটাকে আমরা সদিশ ভেক্টর হচ্ছে, আর এটা হচ্ছে কি সমান ভেক্টর। তাহলে এটা সদিশ ভেক্টর, এটা সমান ভেক্টর, তাহলে এই সদিশ ভেক্টরের মান কিন্তু সমান নয়। এই সদিশ ভেক্টরের মান যদি সমান না হয় তাহলে কি এই সদিশ ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো? অবশ্যই পারবো না, কারণ সমান ভেক্টর হইতে হলে মানটা সমান হওয়ার লাগবে এবং দিকটাও একই দিক হওয়ার লাগবে। আর সদিশ ভেক্টরের ক্ষেত্রে মান ভিন্ন হয় কিন্তু দিক একই দিকে হয়, ওই জন্য আমরা বলতে পারি ভাইয়া যে সমান ভেক্টরকে সদিশ ভেক্টর বলা যায় এবং সদিশ ভেক্টরকে সমান ভেক্টর বলা যাবে না। যদি কথাটা লিখে দিই আমি, সমান ভেক্টরকে সদিশ ভেক্টর বলা যায়, কিন্তু এখানে আরেকটা কথা লিখে দিই, সকল সমান ভেক্টরকে সদিশ ভেক্টর বলা যায়, কিন্তু সকল সদিশ ভেক্টরকে সমান ভেক্টর বলা যায় না। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। তাহলে সমান ভেক্টর এবং সদিশ ভেক্টর দুটো জানলাম, এবং অবশ্যই জানলাম যে সকল সমান ভেক্টরকে সদিশ ভেক্টর বলা যায় কিন্তু সকল সদিশ ভেক্টরকে সমান ভেক্টর বলা যায় না। তাহলে সমান ভেক্টর এবং সদিশ ভেক্টর দুইটা ভেক্টর জানলাম। এবার আমরা পরবর্তী যে ভেক্টরটা আছে সেটা জানবো, সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। নেগেটিভ ভেক্টর। তাহলে দেখো ভাইয়া এই পরবর্তী যে ভেক্টর আছে সেটা হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, অর্থাৎ যেটাকে বলা হয় নেগেটিভ ভেক্টরস। তাহলে এই সংজ্ঞাটা কি হতে পারে? এটা হচ্ছে দুটো সমজাতীয় ভেক্টরের মান যদি সমান হয়, দুটো সমজাতীয় ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি বিপরীত দিক হয়, অর্থাৎ ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর থেকেই আমরা বুঝতে পারছি দিকটা কি হবে ভাইয়া, অবশ্যই বিপরীত দিকে হবে। তাহলে দেখো এই একটা ভেক্টর, আরেকটা ভেক্টর যদি নিই আমরা বি ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান আমি নিলাম 5 একক, বি ভেক্টরের মানটাও নিলাম আমি 5 একক। তাহলে দেখো এই একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, দেখো এ ভেক্টরের মানও 5 একক, বি ভেক্টরের মানও 5 একক, অর্থাৎ এ এবং বি ভেক্টর দুটোর মান হচ্ছে সমান। কিন্তু একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, দিকটা কি একই দিকে আছে?
না। দেখো এ ভেক্টরের দিকটা আছে বাম হতে ডান দিকে, বাম হতে ডান দিকে, এবং বি ভেক্টরের দিকটা হচ্ছে ডান হতে বাম দিকে, ডান হতে বাম দিকে। অর্থাৎ আমি প্রথমে বলছিলাম ভেক্টরের দিক কত হবে, ভেক্টরের দিকটা হচ্ছে প্রথম বিন্দু হতে শেষ বিন্দুর দিকে, প্রথম বিন্দু হতে শেষ বিন্দুর দিকে। তাহলে এই ভেক্টরের যে দিকটা হচ্ছে দেখো এই বাম হতে ডান দিকে, এবং বি ভেক্টর যে আছে একটা, সেই বি ভেক্টরের দিকটা হচ্ছে ডান হতে বাম দিকে। অর্থাৎ এখানে প্রথম বিন্দু হচ্ছে ভাইয়া কিন্তু এটা, কারণ যেখানে তীর চিহ্ন থাকবে সেটা হবে শেষ বিন্দু, যেখানে তীর চিহ্ন থাকবে সেটা শেষ বিন্দু। অর্থাৎ ডান হতে বাম দিকে হচ্ছে বি ভেক্টরের দিক। তাহলে কি ঋণাত্মক যে ভেক্টর হচ্ছে সেটা হচ্ছে দুটো সমযোজী ভেক্টরের মান সমান, কিন্তু দিক যদি ভিন্ন হয় তখন তাকে আমরা বলবো ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিক ভিন্ন বা বিপরীত দিকে, বিপরীত দিকে। বুঝেছেন ভাইয়া? তো দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিক যদি ভিন্ন বা বিপরীত দিকে হয় তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। এখানে একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। তো ভাইয়া দেখো এবার আমরা পড়বো বিসদৃশ ভেক্টর, অর্থাৎ আনলাইক অর অ্যান্টিপ্যারালাল ভেক্টর। তো বিসদৃশ ভেক্টর আমরা কাকে বলবো, যদি সংজ্ঞাটা একটু খেয়াল করি, দুটো সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি ভিন্ন হয় তাহলে আমরা তাকে বলবো বিসদৃশ ভেক্টর। কি বললাম? মান ও দিক, অর্থাৎ মানটাও ভিন্ন হওয়ার লাগবে এবং তার যে দিকটা আছে দিকটাও ভিন্ন হওয়ার লাগবে, তাহলে তাকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। যদি এ একটা ভেক্টর হয় এবং বি আর একটা ভেক্টর হয়, তাহলে দেখো ভাইয়া এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই ভেক্টরের মান যদি দিই আমি 5 একক এবং বি আরেকটা ভেক্টর আছে সেই বি ভেক্টরের মান যদি আমি দিই 3 একক, তাহলে দেখো ভাইয়া এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, ভেক্টর দুটার মান কিন্তু ভিন্ন। এ ভেক্টরের মান হচ্ছে 5 একক এবং বি ভেক্টরের মান হচ্ছে 3 একক। তাহলে দেখা গেল যে এ এবং বি দুটো ভেক্টর যার মান হচ্ছে ভিন্ন। এবং এবার যদি আমরা দিকটা খেয়াল করি, দেখো ভাইয়া এ যে ভেক্টরটা আছে এর দিকটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আদি বিন্দু, অর্থাৎ ভেক্টরটা যে বিন্দু থেকে শুরু হবে সেটা হবে আদি বিন্দু এবং যে প্রান্তে শেষ হবে সেটা হবে শেষ বিন্দু। বি ভেক্টরের এটা হচ্ছে আদি বিন্দু, এখান থেকে শুরু হয়েছে এবং যে প্রান্তে তীর চিহ্ন থাকবে সেটা হবে তার শেষ বিন্দু। তাই দেখো ভাইয়া এ ভেক্টরের দিকটা হচ্ছে বাম হতে ডান দিকে এবং বি যে অপর একটা ভেক্টর আছে এর দিক হচ্ছে ডান হতে বাম দিকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুটো ভেক্টর এ এবং বি, এ ভেক্টরের মান হচ্ছে 5 একক এবং বি ভেক্টরের মান হচ্ছে 3 একক, এবং এ ভেক্টরের দিক হচ্ছে বাম হতে ডান দিকে এবং বি ভেক্টরের দিক হচ্ছে ডান হতে বাম দিকে। তাহলে ভাই বলা যায় না যে দুটো সমজাতীয় ভেক্টরের মান যদি ভিন্ন এবং দিকও যদি ভিন্ন হয় তাহলে সেই ভেক্টরকে বলবো আমরা বিসদৃশ ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরের মান ও দিক যদি ভিন্ন হয় তাহলে বলতে পারি, সংজ্ঞাটা যদি আমি সুন্দরভাবে বলি তাহলে হচ্ছে দুটো সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি ভিন্ন হয় তাহলে তাকে আমরা বলতে পারবো বিসদৃশ ভেক্টর। তবে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এখান থেকে একটা আমরা খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন লিখতে পারি, কি সেটা হচ্ছে সকল ঋণাত্মক ভেক্টর হচ্ছে বিসদৃশ ভেক্টর কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর নয়। তাহলে সকল ঋণাত্মক ভেক্টর বিসদৃশ ভেক্টর কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক
ঋণাত্মক ভেক্টর নয়। এটা ভাই অনেক সময় অনুধাবনমূলক খ নম্বর প্রশ্ন আসতে পারে যে সকল ঋণাত্মক ভেক্টর বিসদৃশ ভেক্টর কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর নয়, ব্যাখ্যা করো। সেখানে আমরা এভাবে সংজ্ঞা দিয়ে যদি চিত্রের সাহায্যে প্রকাশ করি এবং বুঝিয়ে দিই তাহলে আমরা দুইয়ের মধ্যে দুই পাবো। যদি ঋণাত্মক ভেক্টরটা বলি, ঋণাত্মক ভেক্টরটা কি? দুটো সমজাতীয় ভেক্টরের মান একই কিন্তু দিক যখন ভিন্ন হবে তখন সেটা হবে ঋণাত্মক ভেক্টর। দেখো মান একই, এটাও 5 একক, এটাও 5 একক, এবং তার দিকটা হচ্ছে এটা হচ্ছে বাম হতে ডান, এটা হচ্ছে ডান হতে বাম। অপরদিকে বিসদৃশ যে ভেক্টরটা আছে ভাইয়া, এখন এখানে দেখো সমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে মান দুটোও কিন্তু ভিন্ন, একটা হচ্ছে 5 একক আর একটা হচ্ছে 3 একক। তাহলে এটা হলো 3 একক, এটা হলো 5 একক, তাহলে মানটা আমরা ভিন্ন পেলাম। অপরদিকে আরেকটা জিনিস কি, দিক, এই ভেক্টরের যদি দিক আমরা খেয়াল করি তাহলে বাম হতে ডান দিকে, আর বি ভেক্টর যে আরেকটা দিক আছে সেটা হচ্ছে ডান হতে বাম দিকে। তাহলে দেখো ভাইয়া বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক, মান ও দিক দুটোই ভিন্ন, তাহলে সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া যে সকল ঋণাত্মক ভেক্টর বিসদৃশ ভেক্টর কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর নয়। তাহলে এভাবে যদি আমরা লিখি তাহলে দুইয়ের মধ্যে ইনশাআল্লাহ দুই পাবো।